সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের বাংলা ক্লাসে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আছি আজকে মীর সবুজ, আপনাদের সামনে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে। আমার এই লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করছেন আপনারা একটু বলবেন প্লিজ কেমন শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ এবং শেয়ার করবেন। ভালো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করছেন একটু বলবেন কেমন শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করছেন একটু কাইন্ডলি বলবেন ভালো শোনা যাচ্ছে কিনা। আমরা আলোচনা শুরু করব। একটু কমেন্টস করে জানাবেন। আমরা আজকে লাইভে আসতে চাচ্ছিলাম বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ ক্যাম্পাস আইডি থেকে, কিন্তু আইডি একটু সমস্যা থাকার কারণে আজকে বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ ক্যাম্পাস আইডি থেকে লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি। আমরা 1 তারিখ থেকে বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ ক্যাম্পাস আইডি থেকে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা লাইভে অংশগ্রহণ করছেন আপনারা একটু বলবেন প্লিজ কেমন শোনা যাচ্ছে, একটু কমেন্টস করে আমাদের জানাবেন। তো আমরা আলোচনা করব আজকে বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে। আমরা আজকে একটু আলোচনা করব। একটু দেখুন, এখানে লিখলাম সমাস। বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই সমাস থেকে প্রশ্ন করা হয়, প্রশ্ন আসে। আমরা এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। সমাস শেখার জন্য সমাসের কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলোকে আগে একটু চিনতে হবে। সমাসের পরিভাষাগুলো আমরা একটু চিনব প্লিজ। পরিভাষা কাকে বলে স্যার? আপনারা একটু শুনে থাকবেন। হসপিটালে গেলে কতগুলো শব্দ শুনে থাকবেন, যেমন ডক্টর, নার্স, ক্লিনিক, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, সিজার শব্দগুলো কোথায় গেলে আপনারা শুনেন? এগুলি হচ্ছে হসপিটালের পরিভাষা। আবার জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, রিমান্ড এই শব্দগুলো কোথায় গেলে শোনেন? নিশ্চয়ই আদালতে। সুতরাং এগুলি হচ্ছে আদালতের পরিভাষা। সমাসেরও কিছু পরিভাষা আছে। এই সমাসের এই পরিভাষাগুলো না চিনে, সমাসের এই পরিভাষাগুলো না বুঝে, সমাস বুঝতে গেলে বোঝা হয়তো যাবে, কিন্তু সমাসের ফসল ঘরে তোলা কিছুটা দুষ্কর হবে। সমাসের এই পরিভাষাগুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। ভালো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু, এই যে ক্লাস কি আবার কেটে গেল? নেট সমস্যা, একটু নেটে একটু সমস্যা করছিল মনে হয়। একটু এখন কি ভালো শোনা যাচ্ছে? অনলাইনের ক্লাস এগুলি এই সমস্যা, লাইন কেটে যায়, বোঝা যায় কিনা, একটু ভালো শোনা যাচ্ছে কিনা? এই যে দীপ্তেন সূত্রধর একটু বলেন ভালো শোনা যাচ্ছে কিনা। আরিফ হুসাইন একটু বলেন প্লিজ কেমন শোনা যায়, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন।
যায়? সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। ওকে, শেখ রুমেল আহমেদ বলছেন যে শোনা যাচ্ছে। ওকে, মাঝে মধ্যে লাইন কেটে যায় কিনা জানি না। জি স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এইগুলি হচ্ছে সমাসের পরিভাষা। সমুচ্যমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য। এটির আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। পূর্বপদ, পরপদ, মধ্যপদ, এই সমাসের এই পরিভাষাগুলো চিনে আমরা একটু সমাস চেনার চেষ্টা করব। একটু দেখেন, একটা তার আগে বলি সমাসের কথা। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। মিলন কার সাথে কার? পদের সাথে পদের। সমাস শব্দের অর্থ মিলন। কার সাথে কার মিলন? পদের সাথে পদের। সমাস শব্দের অর্থ হচ্ছে এক পদীকরণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ অর্থাৎ এক বা একাধিক পদ একত্রে মিলে যখন একটি নতুন শব্দ তৈরি করে তখনই তাকে সমাস বলে। আচ্ছা, তখনই তাকে সমাস বুঝে। ওকে, সমাস। তাহলে এই সমাস বোঝার জন্য আমরা আগে সমাসের পরিভাষাগুলো চিনব, তারপরে আমরা সমাস বুঝব। একটু দেখেন, একটা উদাহরণ লিখি। সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন মিলে কি হবে স্যার? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে একটু দেখেন, আমরা বলছি সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। কার সাথে কার? পদের সাথে পদের মিলন। একটু লক্ষ্য করুন, সিংহ একটি পদ, চিহ্নিত একটি পদ, আসন একটি পদ। এই তিনটি পদ মিলে একটি সমাস গঠিত শব্দ হলো, শব্দটি হচ্ছে সিংহাসন। এই সিংহাসন, এটি একটি নতুন শব্দ তৈরি হয়েছে সমাস গঠিত উপায়ে। আমরা সমাসের এই পরিভাষাগুলো চিনব। সমুচ্যমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, মধ্যপদ, এগুলি হচ্ছে সমাসের পরিভাষা। এগুলি আমরা একটু চেনার চেষ্টা করব। দেখুন, একটু দেখুন, সমুচ্যমান পদ কাকে বলে? যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হবে তাকে, এই সবকটি পদকে একত্রে বলে সমুচ্যমান পদ। তার মানে সিংহ চিহ্নিত আসন, এই তিনটি পদের সমন্বয়ে সমাস গঠিত হবে। সুতরাং এই তিনটি পদকে একত্রে সমাসের পরিভাষায় বলে সমুচ্যমান পদ। আমি আবারও বলি, যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে একত্রে সমাসের পরিভাষায় বলে সমুচ্যমান পদ। তাইলে যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় এই তাদের প্রত্যেকটি পদকে একত্রে কি বলে স্যার? সমুচ্যমান পদ বলে। সমুচ্যমান। আবারও বলি, যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে একত্রে বলি সমুচ্যমান পদ। তার মানে সিংহ চিহ্নিত আসন কি হবে? সমুচ্যমান পদ। এবার একটু দেখুন, 2 নম্বরে আমরা বুঝবো সমস্ত পদ। একটু শুনুন, যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় সবকটি পদকে তো বলে সমুচ্যমান পদ। আর সবকটি পদের যে মিলিত রূপ, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন তিনটি মিলে যে ফলাফল বের হলো সিংহাসন, এই সিংহাসনটি হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে বলে সমুচ্যমান পদ, আর সমুচ্যমান পদের মিলিত রূপকে বলে সমস্ত পদ। দেখেন কথাটা ক্লিয়ার কিনা? সহজ করে বলি, যে কয়টা পদ মিলে সমাস হয় তাকে বলে সমুচ্যমান পদ, আর সমুচ্যমান পদ মিলে যে ফলাফল হয় তাকে বলে সমস্ত পদ। অর্থাৎ সমুচ্যমান পদ, এই যে সিংহ চিহ্নিত আসন সমুচ্যমান পদ, আর সিংহ চিহ্নিত আসন মিলে যে ফলাফল হলো এই সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। এই দুটো সমুচ্যমান পদ আর সমস্ত পদ বুঝতে পারলেন কিনা একটু কমেন্টস করে বোঝান।
একটু কমেন্টস করে বলেন যে দুটি পদ বুঝতে পারছেন কিনা। একটু কমেন্টস করে জানান। মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়। আচ্ছা, সমস্যমান পদ আর সমস্ত পদ কাকে বলে বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে আমাকে জানালে আমার জন্য সহজ হয়। আবারও বলি, যে কটি পদ মিলে সমাস হয় তাকে বলে সমস্যমান পদ। ওকে, বুঝতে পারছি, একজনে যেহেতু বলছে তাইলে ঠিক আছে। নীল আকাশ কথাটাকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বাক্য হয় নীল যে আকাশ তাকে বলে নীল আকাশ। নীল যে আকাশ তাকে বলে নীল আকাশ। অর্থাৎ সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয় তাকে বলে ব্যাস বাক্য। যেমন সিংহাসন কথাটাকে ব্যাখ্যা করলে বাক্য হয় সিংহ চিহ্নিত যে আসন তাকে বলে সিংহাসন। তাহলে কি হলো স্যার, যে কটি পদ মিলে সমাস হয় তাকে বলে সমস্যমান পদ, আর সমস্যমান পদের মিলিত রূপকে বলে সমস্ত পদ। আর সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয় তাকে বলে ব্যাস বাক্য। আবার দেখুন পূর্বপদ, সমস্যমান পদসমূহের প্রথম পদটি পূর্বপদ, শেষের পদটি পরপদ, আর মাঝের পদটি হচ্ছে মধ্যপদ। আবারও বলি, সমস্যমান পদসমূহের প্রথম পদ পূর্বপদ, শেষের পদ পরপদ, মাঝের পদ মধ্যপদ। তাহলে পূর্বপদ বুঝলাম, পরপদ চিনলাম, মধ্যপদ চিনলাম। আবারও বলি, যে কয়টি পদ মিলে সমাস হয় তাকে বলে সমস্যমান পদ। সমস্যমান পদসমূহের মিলিত রূপকে বলে সমস্ত পদ। সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে বলে ব্যাস বাক্য। সমস্যমান পদসমূহের প্রথম পদটি পূর্বপদ, শেষের পদটি পরপদ, মাঝের পদটি মধ্যপদ। এবার দেখেন সমাসের পরিভাষাগুলো ক্লিয়ার হইল কিনা একটু কমেন্টস করে জানান। এবার সমাস বুঝতে গিয়ে আমরা বলবো সমস্যমান পদের কথা। তখন যদি কেউ বলে এটা আবার কোন জিনিস, তাকে কি আর সমাস বোঝানো যাবে? যাবে না। আমি আবারও বলি, যে কয়টি পদ মিলে সমাস হয় তাকে বলে সমস্যমান পদ। সমস্যমান পদসমূহের মিলিত রূপকে বলে সমস্ত পদ। সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্যমান পদসমূহের প্রথম পদটি পূর্বপদ, শেষের পদটি পরপদ, মাঝের পদটি মধ্যপদ। এতটুকু বুঝতে পারলেন কিনা একটু কমেন্টস মুক্তা, আরও যারা আছে লাইভে যারা আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। একটু শেয়ার করলে সবাই দেখতে পারবে। আমি যদিও ক্লাসের ভিডিওগুলো ডিলিট করে ফেলি, তারপরে একটু শেয়ার করুন, যারা আছে অনলাইনে তারা দেখতে পারবে। তাহলে সমাসের পরিভাষা আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টস করে জানাবেন। এবার আমরা ভালো শোনা যাচ্ছে কিনা একটু মাঝে মধ্যে একটু বললে ভালো হয়, আমার জন্য সহজ হয়। ঠিক আছে, আমরা তাহলে সমাসের দিকে যাই। আমি 5 প্রকারের ছয় প্রকারের সমাস 6 প্রকার। এই 6 প্রকার সমাস আমি আপনাদের চোখের সামনে তুলে ধরব। কঠিন সমাস থেকে শুরু করব। এই যে একটু কমেন্টস করে শিমু রহমান বলছে ঠিক আছে, বোঝা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। একটু সহযোগিতা করতে হবে। 1 নম্বরে লিখলাম কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। 2 নম্বরে লিখলাম বহুব্রীহি সমাস। নম্বরে লিখলাম কর্মধারয় সমাস। 3 নম্বরে লিখলাম
তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। 4 নম্বরে লিখলাম দ্বিগু সমাস। 5 নম্বরে লিখলাম দ্বন্দ্ব সমাস। 6 নম্বরে হইল অব্যয়ীভাব সমাস। এই হইল 6 প্রকারের সমাস। কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। ওকে, মুক্তা কি নাম বলছে, ভালো শোনা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। মুক্তা প্রামাণিক। দেখুন একটু, আমরা এখানে লিখেছি যে সমাস লিখেছি 6 প্রকার: কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু, দ্বন্দ্ব, অব্যয়ীভাব। এই 6 প্রকারের সমাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা নিব। তাহলে একটু দেখুন, কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কাকে বলে স্যার? ওই সমাসকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসের কথাটা একটু পরে বলি, তার আগে একটা কথা বলি। ইংরেজিতে পার্ট অফ স্পিচের একটা প্রকারের নাম হচ্ছে নাউন, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে বাংলাতে বলে বিশেষ্য এবং বিশেষণ পদ। কর্মধারয় সমাসে বিশেষ্য ও বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয়। কার কার কথা বললাম স্যার? কর্মধারয় সমাসটি বিশেষ্য ও বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হবে, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভের সমন্বয়ে গঠিত সমাসকে বলে কর্মধারয় সমাস। আমি বলি, যে সমাস বিশেষ্য ও বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয় এবং 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 সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে কর্মধারয় সমাস। এখন কেউ যদি বলে কর্মধারয় সমস্ত পদ আবার কোন জিনিস, তাহলে কি হইল? সমস্ত পদ হইল সমস্যমান পদসমূহের মিলিত রূপ। আবারও বলি, যে সমাস বিশেষ্য ও বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয় এবং এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে কর্মধারয় সমাস। আরও সহজ করে বলি, বিশেষ্য পদকে ইংরেজিতে বলে নাউন, বিশেষণ পদকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। নাউন মানে নামবাচক, বিশেষণ মানে গুণবাচক। তাইলে বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। এই কথাটা, যে কথা বিশেষ্য পদ অর্থ যদি ইংরেজিতে যদি নাউন বলে, নাউন অর্থ যদি নাম হয়, বিশেষণকে যদি অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ অর্থ যদি গুণ হয়, তাহলে নাম আর গুণে যে সমাস, তাকে বলে কর্মধারয় সমাস। এই কথাটা যে কথা, এই কথাটা সেই কথা কিনা একটু বলুন। বিশেষ্য বিশেষণে যে সমাস, তাকে বলে কর্মধারয় সমাস। নামে আর গুণে যে সমাস, তাকে বলে কর্মধারয় সমাস। কথায় এক না? উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে রাখুন, বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। ওকে, নেটের একটু সমস্যা। কি নেটে কি দীপ্তের, নেটে কি আমার সমস্যা নাকি তোমার? বুঝতেছি না। ওকে, কর্মধারয় সমাস কি কাকে বলেছি? বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। একটু শুনবেন প্লিজ, উদাহরণ দিচ্ছি। দেখুন, কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো কি হবে স্যার? কাজল কালো, কাজল কালো। দেখেন, কাজল এটা একটা বস্তুর নাম, বিশেষ্য পদ। কালোটা বিশেষণ পদ, নামবাচক গুণবাচক। তাইলে বিশেষ্য বিশেষণ পদ আছে যেখানে, সেখানে কোন ধারয় সমাস আছে? কর্মধারয়। কর্মধারয় অর্থাৎ বিশেষ্য পদ আছে, বিশেষণ পদ আছে এবং
দেখেন কাজল কালো বললে আমরা কালোর ওই যে সমস্ত পদ হচ্ছে এটা, কালোটা হচ্ছে পরপদ। আমরা বলছি সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে। কালো বললে, কাজল কালো বললে আমরা কালোটার কি অবস্থা এটা বুঝি, কালো কথাটার প্রাধান্য পায়, এজন্য বলা হয় তাকে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেলে তাকে বলে কর্মধারয় সমাস। একটু দেখুন দুটো কথা, একটা হচ্ছে বিশেষ্য পদ থাকবে, বিশেষণ পদ থাকবে এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে, তবেই হবে এটি কোন ধারয়, কর্মধারয় সমাস। আরও দেখুন, নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। একটু শুনবেন প্লিজ, নীল যে আকাশ কি হবে, নীল আকাশ। একটু দেখুন, নীল যে আকাশ, নীল আকাশ, নীল এটা বিশেষণ পদ, আকাশটা এটা বিশেষ্য পদ, সুতরাং বিশেষ্য বিশেষণ যেখানে আসে সেখানে হবে কর্মধারয় সমাস। আবারও বলি, বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়, এটা হচ্ছে আমার হয়তো, একজন বলছে জাহাঙ্গীর আলম, একজন লিখছে চমৎকার লাগছে স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার একটা রোমান্টিক উদাহরণ লিখি। সুন্দর যে বউ, সুন্দরী বউ। দেখো তো, সুন্দরটা বিশেষণ, বউটা বিশেষ্য, সুতরাং বিশেষণ এবং বিশেষ্য যেখানে আছে সেখানে কোন ধারয় সমাস আছে, কর্মধারয় সমাস। আরও আছে, দাজ্জাল যে শাশুড়ি, দাজ্জাল শাশুড়ি, কোন সমাস, কর্মধারয় সমাস। এই সমাসে একটা নোট আছে স্যার, নোট আছে, নোটে বলা আছে এই সমাসে উভয় পদই অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য হতে পারে, আবার উভয় পদই বিশেষণ হতে পারে। যেমন যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, এখানে কাঁচাটাও বিশেষণ, মিঠাটাও বিশেষণ। বলা হয় তাকে যিনি পণ্ডিত তিনি মহাশয়, পণ্ডিত মহাশয়, এখানে পণ্ডিতটাও বিশেষ্য, মহাশয়টাও বিশেষ্য। সুতরাং বোঝা গেল কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য কিংবা বিশেষণ হতে পারে, এটা একটু মনে রাখবেন। তাইলে এবার একটু বলুন কর্মধারয় সমাসটা ক্লিয়ার হইল কিনা, একটু কমেন্টস করে জানান, আর দেখি কতজনে শেয়ার করছে। শেয়ার কিন্তু কমে গেছে, একটু শেয়ার করতে হবে ক্লাস। অনেকে কমেন্টস করছে যে ঠিক আছে। একটু বলবেন প্লিজ ভালো শোনা যাচ্ছে কিনা এবং কর্মধারয় সমাসটা বুঝতে পারছেন কিনা। মুক্তা প্রামাণিক, আরও যারা যারা আছেন একটু বলুন কেমন শোনা যাচ্ছে, একটু বলবেন প্লিজ। আমরা বলছি বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস, এবং এই সমাসে উভয় পদই বিশেষ্য কিংবা বিশেষণ হতে পারে। কর্মধারয় সমাসকে 5 ভাগে ভাগ করা হয়: উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। সবাই একটু শেয়ার করবেন। আমরা তো আর এখন রেগুলার ক্লাস নিতে পারি না, শুক্র শনিবার হলে একটু সময় পাই, একটু সুযোগ পাই, এজন্য ক্লাস নেওয়ার চেষ্টা করি। সবাই একটু কমেন্টস করে আমাদের একটু জানান ক্লাসে কেমন লাগছে। ওকে,
তাহলে আমরা যাই বহুব্রীহি সমাসের কাছে। বহুব্রীহি সমাস কাকে বলে স্যার? বহুব্রীহি সমাসের সংজ্ঞায় বলা আছে, বহুব্রীহি সমাসের সংজ্ঞায় বলা আছে যে সমাসের সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের মিল থাকে না। কারো সাথে কারো মিল নেই মানে অমিল, কারো সাথে কারো মিল নেই মানে গড়মিল, কারো সাথে কারো মিল নেই মানে বেমিল। মিল নেই মানে মিলবে না। কেমন? একটা উদাহরণ দিলি বুঝ। অর্থাৎ যে সমাসে সমুষ্যমান কোন পদের অর্থ না বুঝিয়ে সমস্ত পদে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায় তাকে বলে বহুব্রীহি সমাস। আবারও একটা রোমান্টিক উদাহরণ লিখি, বউ পরিবেশিত ভাত। বউ পরিবেশিত ভাত, তাহলে কি হবে স্যার? বউ ভাত। আমরা বলেছিলাম যে সমাসে সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের বাস্তবিক মিল থাকবে না, অমিল হবে, বেমিল হবে, গড়মিল হবে, তবেই হবে সেই সমাসটি বহুব্রীহি সমাস। তাইলে বউ পরিবেশিত ভাত, বউ ভাত, এগুলি তো সমুষ্যমান পদ। সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের মিল থাকবে না। কেমন? দেখুন, আমরা আগে বললাম বউ পরিবেশিত ভাত, বউ ভাত। বউ ভাত একটা অনুষ্ঠান, আমরা গেলাম, আমাদের মর্জিনা বউ ভাতের অনুষ্ঠানে দাওয়াত দিল, গেলাম, শুনে গেলাম কে ভাত পরিবেশন করার কথা? বউয়ে বউয়ে বউয়ে। বাস্তবে কি বউ ভাত অনুষ্ঠানে গিয়ে বউকে ভাত পরিবেশনে আমরা পাই? না, পাই না। গিয়ে দেখি বউ কর্নারে বসে সেলফি তুলে, ছবি টবি তুলে ভাত পরিবেশন সে করেই না। কি ভাত পরিবেশন করবে? সে পার্লারে গিয়ে যে মেকআপ করেছে সে ভাত পরিবেশন করা যাবে না। তাহলে বাস্তবিক আমরা বউ ভাত অনুষ্ঠানে গিয়ে বউকে ভাত পরিবেশনে পাই না, সুতরাং সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের মিল নেই, সুতরাং সে বউ ভাত হবে বহুব্রীহি সমাস। আরো লিখি, রত্ন গর্ভে যার। রত্ন গর্ভে যার, রত্ন গর্ভা। রত্ন গর্ভা অর্থ মা। দেখুন, এই কথাটার অর্থ হচ্ছে মা। তাহলে রত্ন মানে স্বর্ণ। বলুন, রত্ন অর্থ স্বর্ণ। রত্ন গর্ভে যার কথাটার মানে হচ্ছে স্বর্ণ পেটে যার। বলুন তো, স্বর্ণ কি কখনো পেটে নেওয়া যায়? স্বর্ণ কি পেটে নেওয়ার জিনিস? কোনো মা কি স্বর্ণ পেটে নিতে পারে? পারে না। তাইলে রত্ন গর্ভে যার এই সমুষ্যমান পদের সাথে বাস্তবিক সমস্ত পদের মিল নেই, সুতরাং রত্ন গর্ভা হচ্ছে বহুব্রীহি সমাস। আরও আছে সমান কর্মী যে, সহকর্মী। সহকর্মী মানে সমান কর্মী যে, সহকর্মী। তাইলে সহকর্মী কি সবসময় সমান হয়? না। কেউ কম্পিউটার অপারেটর হয়, কেউ অফিস সহকারী হয়, কেউ উচ্চমান সহকারী হয়, কেউ প্রশাসনিক কর্মকর্তা হয়। এই যে সহকর্মী সবসময় সমান হয় না, এজন্য সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের মিল নেই, সুতরাং সহকর্মীটা হবে বহুব্রীহি সমাস। অর্থাৎ সহজ করে বললে, ডানের সাথে ব্যাস বাক্যর সাথে সমস্ত পদের বাস্তবিক মিল না থাকলে তবেই হবে বহুব্রীহি সমাস। দেখুন, বহুব্রীহি সমাস বুঝতে পারলেন কিনা? একজনে লিখছে, অনেকদিন পর আপনাকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য শুভ কামনা রইল। তাহলে বহুব্রীহি সমাস বুঝতে পারলেন কিনা স্যার? যে সমাসে সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের বাস্তবিক মিল থাকে না তাকে বলে বহুব্রীহি সমাস। একটু এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমরা একটু প্রিভিয়াসে ফিরে যেতে চাই। আমরা একটু কর্মধারয়ের কাছে আবার যাব, দেখি আগের কথাটা আমাদের মনে রইল কিনা। কর্মধারয় সমাস আমরা কাকে বলছিলাম স্যার? আমরা বলছিলাম বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস, এবং যে সমাসে সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের বাস্তবিক মিল থাকে না তাকে বলে বহুব্রীহি সমাস। যেমন বউ পরিবেশিত ভাত, বউ ভাত, সমান কর্মী যে,
সহকর্মী, রত্নগর্ভে ঝাড়, রত্নগর্ভা। আচ্ছা, বুঝতে পারছে অনেকে। তাহলে বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস, আর সমস্যমান পদের সাথে সমস্ত পদের মিল না থাকলে বহুব্রীহি সমাস। এবার যাই তৎপুরুষ সমাসের কাছে। তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা আছে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পায়, লুপ পায় মানে বাদ হয়, লুপ পায় মানে মাইনাস হয়, লুপ পায় মানে উদাও হইয়া যায়। অর্থাৎ যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পায় তাকে বলে তৎপুরুষ সমাস। উদাহরণ দেই, মনে পড়ে কিনা পূর্বপদের কথা? বনের ফুল, বনফুল। এই যে বনের, এখানে এর বিভক্তি ছিল, সমস্ত পদে কি হয়েছে? লুপ পেয়েছে। সুতরাং বনফুল কোন সমাস হয়েছে? তৎপুরুষ হয়েছে। যেমন ছাত্রের জন্য বাস, ছাত্রের জন্য বাস কি হবে? ছাত্রাবাস। দেখো এখানে ছাত্রের জন্য বাস, ছাত্রাবাসে কি কোনো বিভক্তি পাও? নাই। ওই পূর্বপদের বিভক্তি কি হয়েছে? লুপ হয়েছে। সুতরাং ছাত্রাবাস কোন পুরুষ হয়েছে? তৎপুরুষ হয়েছে। গুরুকে ভক্তি কি হবে? গুরু ভক্তি, গুরু ভক্তি। এই যে কে বিভক্তি ছিল, সমস্ত পদে কি হয়েছে? লুপ হয়েছে। সুতরাং গুরু ভক্তি কোন পুরুষ হয়েছে? তৎপুরুষ হয়েছে। এমন অনেক উদাহরণ আছে। প্রাণের চেয়ে অধিক, প্রাণাধিক, কলাকে বেছা, কলা বেছা, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এগুলি কোন পুরুষ? তৎপুরুষ। কেন কেন? পূর্বপদের বিভক্তি লুপ পায়। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। যেমন বনের ফুল বললে, বনফুল বললে আমি ফুল কি ধরনের ফুল এটা বুঝি। ছাত্রাবাস বললে বাস করার জায়গাটাকে বুঝি। গুরু ভক্তি বললে ভক্তিটার ধরন বুঝি। এজন্য বলা হয় যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। তৎপুরুষ কি বোঝা গেল? বোঝা গেল তৎপুরুষ কাকে বলে। জয়নাল আবেদিন বলছে ক্লাসটি অনেক সুন্দর লেগেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন, আমাদের উত্তরা শাখার। তৎপুরুষ সমাস কি আমরা বুঝতে পেরেছি? তৎপুরুষ হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। তৎপুরুষ। তাহলে আশা করি বুঝতে পেরেছি তৎপুরুষ কাকে বলে। দেখি আগের কথা মনে রইল কিনা। বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। অর্থাৎ নামবাচক আর গুণবাচক যে সমাস তাকে বলে কর্মধারয় সমাস। আর যে সমাসে সমস্যমান পদের সাথে সমস্ত পদের অমিল, বেমিল, গড়মিল থাকে তাকে বলে বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। তারপরে হলো দ্বিগু সমাস। এবার দ্বিগু সমাসের কাছে যাই। আচ্ছা, দ্বিগু সমাস কাকে বলে? অনেকে বলল যে আমার একটা গ্রুপ আছে ছন্দে সূত্রে বাংলা পাঠ, এই গ্রুপে আপনারা যুক্ত হলে আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এমনিতে এমনি ফ্রি সার্ভিস। আমরা এই গ্রুপে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। যারা অ্যাক্টিভ আছে বিভিন্ন শাখার যারা স্টুডেন্টরা আছেন, আমরা এই গ্রুপে যুক্ত হলে আমরা প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব।
তো ছন্দে সূত্রে বাংলা পাঠে গ্রুপে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই গ্রুপে আমরা পরীক্ষা নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং অন্যান্য বিষয়েও আমরা পরীক্ষা নিব, চাকরির পরীক্ষা সম্পর্কিত। তাহলে বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। আর যে সমাসে সমিশ্যমান পদের সাথে সমস্ত পদের মিল থাকে না, অর্থাৎ যে সমাসে সমিশ্যমান পদের কোনো অর্থ না বুঝিয়ে তৃতীয় একটি অর্থ বোঝায় তাকে বলে বহুব্রীহি সমাস। আর যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। 4 নম্বরে হচ্ছে দ্বিগু সমাস। ক্লাস কি চলবে নাকি এখান পর্যন্তই? চলবে কিনা, ভালো লাগছে কিনা, ক্লাস বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন। দ্বিগু সমাস কাকে বলে স্যার? দ্বিগু সমাস, তোমরা একটা কথা শুনবে, চোখ যেন মনের কথা বলে। শোনো কিনা এমন কথা? আবার বলে চোখে চোখে কথা। চোখে চোখে কথা কাকে বলে? চোখে চোখে কথা হলো যে বলে আর যাকে বলে সে ছাড়া আর কেউ বুঝে না, তাকে বলে চোখে চোখে কথা। চোখ যেন মনের কথা বলে, এই সমাস এটা আছে, চোখ মনের কথা বলে। কিভাবে দেখুন, এই যে দ্বিটা, এই হইল দ্বিতীয়টা একটু সুন্দর করে লিখি, এই হইল দ্বিতীয়। দেখো তো এই দ্বিটা আর এই দ্বিটা দেখতে, শুনতে, বলতে, পড়তে একরকম কিনা? দ্বিতীয়র দ্বিটার কথা বলছি। এই যে দ্বিতীয়, কি লিখলাম? দ্বিতীয়। বলো এই যে দ্বিটা আছে, এই দ্বিটা আর এই দ্বিটা দেখতে, বলতে, পড়তে, শুনতে এক কিনা? এক। তাহলে এই দ্বিটা দেখে আমার মনে পড়া গেল দ্বিতীয়র কথা। দ্বিতীয়, বলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলি কোনবাচক শব্দ। এই যে দ্বিতীয়, মনে পড়ে কিনা? দ্বিতীয় শ্রেণীর কথা। দ্বিতীয় শ্রেণী, ছেলেরা হাফ প্যান্ট পরতা, মেয়েরা রাহুল কাটিং, চুল ছিল লাফায়া হাঁটতা। মনে পড়ে দ্বিতীয় শ্রেণীর কথা? বলো দ্বিতীয়টা কোনবাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলি সংখ্যাবাচক শব্দ। শোনো, সংখ্যা সমাস তাকে বলে দ্বিগু সমাস। সহজ করে বললাম, সংখ্যাবাচক যে সমাস তাকে বলে দ্বিগু সমাস। অর্থাৎ যে সমাসের পূর্বপত্রী সংখ্যাবাচক হয় এবং সমাসটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসটির পূর্বপত্রী সংখ্যাবাচক হয়, সমাসটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। শেয়ার করো বেশি বেশি। শত অব্দের সমাহার কি হবে? শতাব্দী। দেখো, শত অব্দের সমাহার শতাব্দী। আমরা বলছিলাম পূর্ববর্তী সংখ্যাবাচক হবে। এই যে শতটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং সমাসটি দ্বারা সমাহার, সমষ্টি বা সমাহার বোঝায়। দেখো, 4 রাস্তার মিলন, চৌরাস্তা। 4 রাস্তার মিলন, চৌরাস্তা। ওই দেখো, 4টা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। পঞ্চবটের সমাহার কি হবে? পঞ্চবটী। তাইলে দেখো, এই যে শত, 4, পঞ্চ এগুলি কোনবাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ। তাহলে যে সমাসটির পূর্বপত্রী সংখ্যাবাচক হয়, সমাসটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। অর্থাৎ সংখ্যাবাচক যে সমাস তাকে বলে দ্বিগু সমাস।
আবারও বলি, যে সমাসটি দ্বারা যে সমাসের পূর্বপত্রী সংখ্যাবাচক হবে এবং সমাসটি দ্বারা সমাহার বা সমষ্টি বোঝাবে তাকে বলে দ্বিগু সমাস। শত, চার, পঞ্চ এগুলি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সুতরাং পূর্বপত্রী সংখ্যাবাচক হলে তবেই হবে এগুলি দ্বিগু সমাস। এতটুকু বোঝা গেল? একদিন বিভক্তি, কারক বিভক্তির ক্লাসটা নেন স্যার। ঠিক আছে, একদিন নিব, তুমি যখন বলছো একদিন নিব। এবার কমেন্টস করে জানাতে হবে যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, দ্বিগু সমাস কাকে বলে। কমেন্টস করে বলতে হবে আর শেয়ার দিতে হবে। শেয়ার দিলে সবাই দেখতে পারবে। আমি আবারও প্রিভিয়াসে ফিরে যেতে চাই। বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাস কর্মধারয় সমাস। নামে গুণে যে সমাস কর্মধারয় সমাস। নাউনে অ্যাডজেক্টিভে যে সমাস কর্মধারয় সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের সাথে, যে সমাসের সমুষ্যমান পদের সাথে সমস্ত পদের মিল থাকে না, অমিল থাকে, বেমিল থাকে, গড়মিল থাকে, তাকে বলে বহুব্রীহি সমাস। তৎপুরুষ কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, যে সমাসে পূর্বপদের বিভক্তি বাদ হয়, যে সমাসে পূর্বপদের বিভক্তি উদাও হইয়া যায়, তাকে বলে তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপত্রী সংখ্যাবাচক হয়, সমাসটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে বলে দ্বিগু সমাস। এতটুকু বুঝতে পারলাম? জয়নাল, ওকে, জয়নাল আবেদিন খুব ভালো ছাত্র, সে বলছে সব ক্লিয়ার। তাহলে আমি সামনে বাড়ি, সেও বাংলার স্টুডেন্ট, বাংলা ভাষা ও সাহিত্যে সে পড়াশোনা করেছে। একটু রোমান্টিক ভাষা বাংলা। এই বাংলা ভাষার চমৎকার কবি সাহিত্যিকরা আছে, চমৎকার চমৎকার কথাবার্তা তারা লিখেছে, চমৎকার বই উপন্যাস লিখেছে। এগুলি যদি তোমরা পড়ো, দেখবা তোমাদের মনখানা কেমন সুন্দর হইয়া উঠে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ো, রবীন্দ্রনাথের অনেক বই আছে, অনেক কাব্য আছে, এগুলি পড়ো, পড়লে খুব ভালো লাগবে। এবার হইল দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্বের মানে হইল জোড়া, জোড়ায় জোড়ায় যে সমাস তাকে বলে দ্বন্দ্ব সমাস। সহজ কইরা বললাম, আমি সহজ মানুষ, সহজ সরল মানুষ, সহজ কথাটা সহজভাবে বলার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে। সহজ কইরা কইলাম, জোড়ায় জোড়ায় যে সমাস তাকে বলে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি সমুষ্যমান পদের অর্থ প্রাধান্য পায় এবং কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন রাতদিন, রাত দিন, রাতদিন কি হবে? রাত দিন। সহজ সরল কি হবে? সহজ সরল। মা ও বাবা কি হবে? মা বাবা। দেখলা, এই যে জুড়ায় জুড়ায়, জুড়ায় জুড়ায়। ঝিও জামাই, ঝি জামাই, দেব দানব, দেব দানব। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এই সমাসে প্রত্যেকটি সমুষ্যমান পদের অর্থ প্রাধান্য পায়। মা, অর্থাৎ এই পদটারও প্রাধান্য আছে, এই পদটারও প্রাধান্য। মা বাবাতে দেখুন দুটো পদই আছে, কেউ কারো দ্বারা সংকুচিত হলো না, ছোট হলো না, এজন্য বলা হয় তাকে যে সমাসে প্রত্যেকটি সমুষ্যমান পদের অর্থ প্রাধান্য পায়, কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন পান ও তামাক, পান তামাক। আরো বহু উদাহরণ আছে, আমি লম্বা হয়ে যাবে ক্লাস, এজন্য বললাম না। তাহলে জোড়ায় জোড়ায় যে সমাস তাকে বলে দ্বন্দ্ব সমাস। আর যে সমাসে, অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি সমুষ্যমান পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাস।
যেমন রাত দিন, রাত দিন, সহজ সরল, সহজ সরল, মা ও বাবা, মা বাবা, ঝিও জামাই, ঝি জামাই, দেব দানব, দেব দানব, পান ও তামাক, পান তামাক। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। একজনে লিখছে, স্যার আপনার বইটা কি 41তম BCS এর আগে দেখতে পাবো? 41তম BCS এর আগে আমার বইটা দেখতে পাবা কিনা এ প্রশ্ন যদি করো, উত্তর সুফি সাধকের ভাষায় বলি, যদি আল্লাহর হুকুম হয়। চেষ্টা করছি, বই লেখা শেষ, ভুল ত্রুটি যা আছে দেখতেছি। একা একা তো নিজের ভুল নিজে ধরা যায় না, কিছু মানুষের দরকার হয়। সবাই নিজ নিজ বাড়ি ঘরে আছে, এজন্য একটু অসুবিধা। তাহলে আবার একটু প্রিভিয়াসে ফিরে যেতে চাই, উল্টো দিক থেকে বলি। জোড়ায় জোড়ায় যে সমাস তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয়, সমাসটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, তাকে বলে তৎপুরুষ সমাস। যে সমাসটি সমস্যমান পদের সাথে সমস্ত পদের মিল থাকে না, তাকে বলে বহুব্রী সমাস। যে সমাসটি বিশিষ্ট বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয়, তাকে বলে কর্মধারয় সমাস। এবার 6 নম্বরে হচ্ছে অব্যয়ীভাব সমাস। জায়গা নেই, নিচে লিখলাম অব্যয়ীভাব সমাস। ও অর্থ না ব্যর্থ খরচ, অব্যয় মানে কোনো ব্যয় নাই। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞায় বলা আছে, যে সমাসে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে অব্যয়ীভাব সমাস। অব্যয় কাকে বলে? দেখুন, যে সমাসে অব্যয়, এটা তো অব্যয় অনেক কথাবার্তা, লম্বা কথা। অব্যয় মানে হচ্ছে অব্যয় দুটো বাক্যকে সংযোজন করে, বিয়োজন করে। অব্যয়পদ 4 প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, তারপরে অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাই না। যে সমাসে অব্যয় থাকে, অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে অব্যয়ীভাব সমাস। ও যে সমাসে অব্যয় থাকবে, অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলে অব্যয়ীভাব সমাস। যেমন ভাষার সাদৃশ্য, উপভাষা। এই যে সাদৃশ্য কথাটা হচ্ছে অভয়। যেমন জলের অভাব, এই যে অভাব কথাটা হচ্ছে অভয়। অভয় কিভাবে? এটা অভয়ের ক্লাস করলে বোঝা যাবে। নগরীর সমীপে, এই যে সমীপে কথাটা অভয়। উপনগরী। তাইলে এই যে সাদৃশ্য, অভাব, সমীপে, সামীপ্য, পর্যন্ত, এগুলি অভয়। তাইলে যে সমাসে অভয় থাকে, অভয়ের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে অব্যয়ীভাব সমাস। উপভাষা, নির্জল, উপনগরী, উপকণ্ঠ, এগুলি হবে অব্যয়ীভাব সমাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আবারও একটু বলি, যে সমাসে অব্যয় থাকে তাকে বলে অব্যয়ীভাব সমাস। জোড়ায় জোড়ায় যে সমাস তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসটি সংখ্যাবাচক অর্থাৎ পূর্বপদটি সংখ্যাবাচক হয়, তাকে বলে দ্বিগু সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেলে তাকে বলে তৎপুরুষ সমাস। সমস্যমান পদের সাথে সমস্ত পদের মিল না থাকলে বহুব্রী সমাস। আর বিশিষ্ট বিশেষণ পদের সমন্বয়ে গঠিত সমাসকে বলে কর্মধারয় সমাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আরও একটি সমাস আছে, এটাকে বলে নিত্য সমাস। 6 প্রকারের বাহিরে আরেক প্রকারের সমাস আছে, সেটাকে বলে ওলুক সমাস। এই 6 প্রকারের বাহিরে আরেকটা সমাস আছে, যেটাকে বলে সুপা সমাস। আমি অন্যদিন অন্য একটা ক্লাসে এই বিষয় সম্পর্কে বলবো এবং এই প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। কর্মধারয় সমাসের প্রকারভেদ আছে, বহুব্রী সমাসের প্রকারভেদ আছে, তৎপুরুষের প্রকারভেদ আছে, এগুলি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আছে। এই প্রকারভেদ নিয়ে আমরা অন্যদিন অন্য ক্লাসে আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা ক্লাসটা আমার এত সময় দেখলেন সবাইকে অভিনন্দন, সবার জন্য শুভ কামনা রইল। বলছিলাম বাংলা ভাষা ও সাহিত্যের কথা। বাংলা ভাষাটাই এমন একটি ভাষা যার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, যুদ্ধ হয়েছে, যে যা পারে সেটা নিয়েই, লাঠিসোঁটা নিয়ে 1952 সালে আমাদের পূর্বসূরীরা উত্তরসূরীরা যুদ্ধ করেছে শুধুমাত্র এই ভাষাটার জন্য। প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা, বাংলা ভাষায় আমরা কথা বলি। তো এই বাংলা ভাষা থেকে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে আমি দেখেছি। আপনি হয়তো ভাবছেন আমি ইংরেজিতে পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রিতে পড়েছি, আমি ডাক্তারি পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমার বাংলা ভাষাটা এত দরকার নাই, বাংলা আমার এত পড়ব না। কিন্তু আপনি যদি চাকরির পরীক্ষা দিতে বসেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে বসেন, তাহলে অবশ্যই আপনাকে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে জানতে হবে, বাংলা ভাষার মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে হবে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানতে হবে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানতে হবে, মীর মুশাররফ হোসেন সম্পর্কে জানতে হবে, ফরুক আহমেদ সম্পর্কে জানতে হবে, কায়কোবাদ সম্পর্কে জানতে হবে, বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানতে হবে, জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। মজার বিষয় হইল এই যে কবি সাহিত্যিকের কথা আমরা বললাম, এই কবি সাহিত্যিক কিন্তু এখন ওরা আর জীবিত নেই। আপনি যদি আন্তর্জাতিক বিষয়াবলী একটু পড়েন, তাহলে আন্তর্জাতিক বিষয়াবলীর রিসেন্টলি কি ঘটনা ঘটলো, কোভিড-19 কত লোক মরল, কত লোক বাঁচলো, কোন দেশে কি ঘটনা ঘটলো, এই সম্পর্কে আপনার জানতে হবে। কিন্তু এই কাজী নজরুল ইসলাম যদি আপনি পড়েন, কাজী নজরুল ইসলাম কাব্য লিখেছেন অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙ্গার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিকা, মরুভাস্কর, ধুলন চাপা, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দুল, পুবের হাওয়া, সঞ্চিতা, এই যে কাব্যগুলো তিনি লিখেছেন, লিখে তিনি কিন্তু পৃথিবীতে আর নেই, আছেন আমাদের হৃদয়ে বেঁচে আছেন, কিন্তু তিনি চাইলে আর কাব্য লিখতে পারবেন না। কাজে এই কাব্যগুলো যদি আপনি শিখে ফেলেন তো কার হয়ে গেল, আমার নিজের হয়ে গেল। যবে আপনার নিজের হবে তবেই তো জিনিসটাকে আপনাকে দেখলে আপনি চিনবেন। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য লিখেছেন মানসী, মহুয়া, শ্যামলী, সোনার তরী, সানাই, নবজাতক, জন্মদিন, চিত্রা, চৈতালি, পৌরবী, পুনশ্চ, পত্রবট, শেষ লেখা, বনফুল, করিয় কমল, রূপসজ্জা, আরোগ্য, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সঞ্চয়িতা, গীতাঞ্জলি, স্মরণ, বলাকা, গীতবিথান। কার কাব্যের এগুলি? রবি ঠাকুরের কাব্য। বলুন, এই কাব্যগুলো রবি ঠাকুরের কোনো কাজে লাগে না? না, কাজে লাগে কাদের? আমাদের। কাব্যগুলো শিখে ফেললে কার হয়ে গেল? আমার নিজের হয়ে গেল। যবে আমার নিজের হবে তবেই তো কাব্যগুলো পরীক্ষার হলে গেলে আমি তাকে দেখলে চিনব, আর পরীক্ষার হলে সেগুলি আমাকে সাহায্য করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের আন্তরিক শুভেচ্ছা, সবার জন্য শুভ কামনা রইল। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ হলো।